আসসালামু আলাইকুম। হেলথ টিভি বাংলা আয়োজিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আলোচনা অনুষ্ঠান হেলথ টিভি বাংলা স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই পুরো সময়টি জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি ডাক্তার কামরুন নাহার। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় ওজন নিয়ন্ত্রণ ও শিশু পুষ্টি। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে যুক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ অতিথি। চলুন পরিচিত হই তার সাথে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন শবনম মোস্তফা, ডায়েট ও পুষ্টি বিশেষজ্ঞ, শিওরসেল মেডিকেল বিডি লিমিটেড। আসসালামু আলাইকুম আপা। শবনম ওয়ালাইকুম মোস্তফা আসসালাম আপা, আপা। জি হ্যাঁ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক ধন্যবাদ আপা, হেলথ টিভি বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ধন্যবাদ আপনাকে এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা প্রথমে যেটা জানতে চাচ্ছি যে আমরা জানি যে শিশুরা সাধারণত মায়ের গর্ভে থাকা অবস্থাতেই খাদ্য গ্রহণ করে থাকে এবং এই হুম। সময়টিতে মা যদি পুষ্টিযুক্ত খাবার না খেয়ে থাকে তাহলে শিশুদের পুষ্টিহীনতা রোগে আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা রয়ে যায়। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় ওজন নিয়ন্ত্রণ ও শিশু পুষ্টি, আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাবো যে পুষ্টি কি এবং এই যে শিশু বয়সে বা ছোট বয়সে পুষ্টি ব্যাপারটি এত জরুরি কেন? অনেক ধন্যবাদ আপা, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের অনেকগুলি পার্ট আছে আর কি। হ্যাঁ, আমি একটু এক এক করে আসি। প্রথমেই বলেছেন যে মায়ের গর্ভে থাকা অবস্থায় মাকে খাবার খেতে হয়, পুষ্টিকর খাবার খেতে হয়, কারণ মা থেকে কিন্তু বাচ্চার পুষ্টিটা অনেকাংশে নির্ভর করছে আর কি। তো এখানে আমাদের যে ভ্রান্ত ধারণাটা কাজ করে আমাদের, মানে আমরা মা মানে কিন্তু মাকে সবসময় বলা হয় কি যে আগে তুমি একজনের জন্য খেতা, এখন যেহেতু তোমার মাঝে আরেকটা সন্তান আছে, আরেকটা জীবন আছে, তো তোমাকে দুজনের জন্য খেতে হবে। তো তখনই এখানে প্রথম ভুলটা আমরা করি, দুজনের জন্য খাওয়া মানে কি, তার মানে মা আগে যতটুকু ভাত খেত, গর্ভে সন্তান আসার পর থেকে মা ভাত খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। মা আগে হয়তোবা 2 কাপ ভাত, 1 কাপ ভাত খেতেন, উনি এখন দেখা যাচ্ছে 2 কাপ ভাত খেয়ে ফেলছেন আর কি। এরপর আরেকটা ব্যাপার থাকে, মানে সব খাবারই এরকম, হ্যাঁ। কিন্তু আসলে এখানে মেসেজটা আমরা খুব ভুল দেই। এখানে আসলে বলতে হবে পুষ্টিকর খাবারটা তোমাকে বেশি করে খেতে হবে। মাদের জন্য মেসেজ এটা যে আপনারা অবশ্যই পুষ্টিকর খাবারটা বেশি করে খাবেন, কারণ কার্বোহাইড্রেট কন্টেনিং খাবার আমরা যখনই বেশি করে খাচ্ছি, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ল্যাটার স্টেজে মাটা ডায়াবেটিক হয়ে যাচ্ছেন, জেস্টেশনাল ডায়াবেটিস যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ। এটা থেকে দেখা যাচ্ছে যে বাচ্চাটার অনেক ধরনের কমপ্লিকেশনস চলে আসছে। তো এখানে আমাদের মেসেজটা হচ্ছে মাকে অবশ্যই পুষ্টিকর সুষম খাবার খেতে হবে, হ্যাঁ। আর যতটা পারা যায় মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে, কারণ কিন্তু মানে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু ম্যাক্সিমামটাই মায়ের পেট থেকেই হয়ে আসছে। সো এক্ষেত্রে মাকে অবশ্যই ওমেগা 3, ওমেগা 6, আইকোসা, ডোকোসা মানে হেলদি ফ্যাটটা বেশি করে খেতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এই খাবারগুলি আসলে পরিমাণটা বাড়াতে হবে। আর শিশু পুষ্টি বলতে আসলে যখনই একটা বাচ্চা, মা মা যখন প্রপার ডায়েটে থাকছেন, প্রপার একজন নিউট্রিশন কনসালটেন্টের আন্ডারে থাকেন, এখন কিন্তু আমরা সবাই মোটামুটি কনসাস, হ্যাঁ। তো কনসাস হয়ে কিন্তু এখন কিন্তু গাইনোকোলজিস্টরাও নিউট্রিশনিস্টকে সাজেস্ট করছেন যে আপনি একজন নিউট্রিশনিস্টের আন্ডারে থাকেন। তো যখনই একজন মা এভাবে একজন নিউট্রিশন কনসালটেন্টের আন্ডারে থেকে ওনার ডায়েটটা মেনটেন করবেন, প্রেগন্যান্সির বিভিন্ন স্টেজের আমরা ফার্স্ট ট্রাইমেস্টার আলাদা করে ডায়েট দিচ্ছি, সেকেন্ড ট্রাইমেস্টারের জন্য আলাদা ডায়েট দিচ্ছি, একইভাবে থার্ড ট্রাইমেস্টারের ডায়েটটাও আমরা আলাদা করে কিন্তু দিয়ে দিচ্ছি। তো একজন মা যখন এভাবে একজন নিউট্রিশন কনসালটেন্টের আন্ডারে থেকে ডায়েটটা করবেন, আমরা অবশ্যই আশা করবো যে একজন সুস্থ এবং আমাদের পরবর্তী যে জেনারেশনটা আসছে সেটা অনেক হেলদি একটা জেনারেশন আমরা পাবো। আচ্ছা, এরপরে আসছে শিশু পুষ্টি, মানে মায়ের পুষ্টি শেষ, এখন বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা আরেকটা ভুল করি, মানে আমাদের ওই যে তথাকথিত কিছু মিথ আছে যে বাচ্চা জন্মের পরে একটু মধু দিতে হবে, মধু দিলে মুখের ভাষাটা একটু মিষ্টি হবে, বা এটা সেটা অনেক ধরনের ব্যাপার এটার সাথে আসলে জড়িত থাকে। তো এখানে আমরা অবশ্যই একদম ডাব্লিউএইচওর ক্যাটাগরি করা কিন্তু একদম যে বাচ্চা জন্মের পরে প্রথমেই তাকে কিন্তু মায়ের যে শাল দুধ যেটাকে বলা হয় কলেস্ট্রল, এটা দিতে হবে, কারণ এখানে কিন্তু শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকছে। এবং এটা কিন্তু আমরা আপ টু 6 মান্থস কন্টিনিউ করব। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটাকে বলা হচ্ছে, এই 6 মাসের মধ্যে কিন্তু বাচ্চাকে কোনো অবস্থাতে আহ বাইরের দুধ বা পানি বা এটা সেটা অন্য কোনো খাবার অবশ্যই অবশ্যই দেওয়া যাবে না। যদি আমরা এতটুকু এনশিওর করতে পারি, আপ টু 6 মান্থস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আমরা অবশ্যই কিন্তু একটা হেলদি জেনারেশন পাবো।
জি, তারপরে দেখা ধন্যবাদ। যাচ্ছে যে 6 মাসের জি পর আপা। থেকে আবার উইনিং ফুড টুড অনেক ব্যাপার চলে আসছে আর কি। জি, ধন্যবাদ। যারা আমাদের সাথে দর্শক ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই এই বিষয়ে যদি আপনাদের জানার কোনো প্রশ্ন থাকে অথবা কোনো তথ্য আপনারা জানতে চান, তাহলে আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আশা করি সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন। আপা, আপনার কাছে আবার ফিরে আসছি। অনেক জি। বাবা মাই তাদের সন্তানের যে মায়ের দুধের পাশাপাশি যে সম্পূরক খাবারগুলো দিতে হয়, এই ধরনের খাবারগুলো কখন কিভাবে দিতে হয় এই তথ্যটি জানেন না, কিন্তু সন্তানের বিকাশের জন্য এই তথ্যগুলো জানা কিন্তু খুব জরুরি। এবং খুব আরেকটি জরুরি। বিষয়ও খেয়াল রাখতে এক্স্যাক্টলি। হবে যে বাচ্চাটির শিশুর যে মানসিক বা শারীরিক যে গঠন তা ঠিক আছে কিনা বা বিকাশ ঠিক আছে কিনা। তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে একজন মা কিভাবে নিশ্চিত হবেন যে তার সন্তানটি সঠিক পুষ্টি পাচ্ছে। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আসলে কিন্তু আমাদের মারা অনেক বেশি বিচলিত থাকেন, মানে ম্যাক্সিমাম সময়ে কিন্তু মারা এসে প্রথমেই যে কমপ্লেনটা করে সেটা হচ্ছে আমার বাচ্চা খেতে চাচ্ছে না, খেতে চায় না, আমি হাজার চেষ্টা করছি বাচ্চা কিছু খাচ্ছে না। এখন এখানে কিন্তু অনেকগুলি বিষয় আসলে জড়িত থাকছে। হ্যাঁ, মারা কি ওভার কনসার্ন হয়ে কি বাচ্চাটাকে বেশি বেশি খাওয়াতে চাচ্ছেন? কারণ বাচ্চাকে নিয়ে কিন্তু আসলে প্রতিটা মা বাবার অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। তো বাচ্চাটা যখনই পরিবারের মাঝে চলে আসছে তখন কিন্তু স্বপ্নটা আরো বেশি বিস্তারিত হচ্ছে আর কি। হ্যাঁ, তো এ ব্যাপারে মায়েদেরকে অবশ্যই বলবো যে আপনারা ওভার কনসার্ন হবেন না বা ওভার কনসিয়াস হবেন না। বাচ্চাটাকে বাচ্চাটার মতো করে বাড়তে দিন, এবং বাচ্চার স্টোমাকটা কিন্তু আসলে খুব ছোট। এখন আমি যদি তাকে বেশি বেশি করে খাবার দিতে থাকি ও কিন্তু খেতে পারবে না, ও খাবে ও কিন্তু বমি করে ফেলবে। এরকম কমপ্লেন নিয়েও আমাদের কাছে মায়েরা আসছেন যে বাচ্চা খাচ্ছে বমি করে ফেলছে, এখন আমি কি করব। তো দেখা যাচ্ছে যে ওই ছোট স্টোমাকের ধারণ ক্ষমতা খুব কম, তো তাকে কিন্তু অল্প করে খাবার দিতে হবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা উইনিং ফুডের ব্যাপারে যেটা বলছিলাম, যে অনেক সময় না আমরা কি করি, 5 মাসে পড়েছে এরকম পেশেন্ট পাই আমরা যে ম্যাম বাচ্চা তো 5 মাসে পড়ে গেছে, সো আমরা এখন উইনিং শুরু করতে চাচ্ছি, কি খাবার দিয়ে শুরু করব। এক্ষেত্রে কিন্তু ডাব্লিউএইচওর একদম মানে একদম মানে খুব কঠোর ভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে যে 180 দিন, 180 দিন যেদিন বাচ্চার বয়স পূর্ণ হবে, অর্থাৎ 181তম দিন থেকে কিন্তু আমরা তাকে সম্পূরক খাবারে একটু একটু করে দিতে শুরু করব। তো একশো জি, আশি দিন মানে কিন্তু বাচ্চা 6 মাস ফিল আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো যেদিন 6 মাস পূরণ হচ্ছে ঠিক তার পর দিন থেকে কিন্তু আমরা সম্পূরক খাবার দিব, অবশ্যই তার আগে দেওয়া যাবে না। এবং সম্পূরক খাবার, হ্যাঁ, আমরা একটু শুরু করতে পারি। প্রথমে আমরা লিকুইড দিয়ে শুরু করব, যেহেতু বাচ্চাটা এতদিন ব্রেস্ট ফিড করেছে সে তো আসলে সলিড খাবারে ইউজ হতে পারবে না। তো লিকুইডের মধ্যে যেমন আমরা একটু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দিতে পারি, লাইক একটু অরেঞ্জ জুস দেওয়া যেতে পারে, মাল্টার জুস দেওয়া যেতে পারে, তবে সেটা কিন্তু খুব কম করে, খুবই কম করে দিতে হবে। হয়তো আমি 1 চামচ বা 2 চামচ করে দিয়ে টেস্ট করব। হ্যাঁ, 1 সপ্তাহ দেখবো যে বাচ্চার কোনো ধরনের চেঞ্জেস আসছে কিনা। এখন বাচ্চার চেঞ্জেসটা আমি কিভাবে বুঝবো? বাচ্চার স্টুলে কোনো চেঞ্জেস আসছে কিনা, তার ইউরিন পাসিং এ কোনো প্রবলেম হচ্ছে কিনা, তার বডিতে কোনো অ্যালার্জি আসছে কিনা, কোনো র্যাশের সিমটম আছে কিনা। নর্মালি কিন্তু মানে ফ্রুট জুস মানে অরেঞ্জ জুসে কিন্তু খুব একটা অ্যালার্জির সম্ভাবনা থাকে না। তো থাকবে না। এইভাবে আমরা অরেঞ্জ জুসটা ইন্ট্রোডিউস করালাম, দেন আমরা একটু সেমি সলিডের দিকে যাব। লিকুইডটা আমরা ইন্ট্রোডিউস করিয়ে ফেললাম তাকে, এরপরে আমরা সেমি সলিডে যাব। সেমি সলিডের মধ্যে কি আসতে পারে, হয়তো আমি একটু বানানা ম্যাশ করে দিলাম, কলাটাকে একটু চটকে তারপর দিলাম, তাহলে কিন্তু বাচ্চা ইজিলি সেমি সলিডটা নিয়ে ফেলছে। আচ্ছা, সেমি সলিডের পরে গিয়ে হচ্ছে আমরা সলিড ফুডে যাব। সলিড ফুড বলতে কি, আমরা ওই যে খিচুড়িটা যেটাকে বুঝে বলে থাকি আর কি, জি যে চাল আপা, ডাল মিক্স করে। এই বিষয়ে আমরা ফেসবুকের একজন দর্শকের কাছ থেকে একটা কোশ্চেন পেয়েছি। জি। আমাদেরকে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান শুভ। তিনি জানতে চেয়েছেন, যেটি আপনি মাত্রই আলোচনা করলেন, যে বাচ্চা খেতে চায় না, এমন অভিযোগ থাকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মায়েদের। এমন হয়তো মায়েদের গিয়েছে এক্স্যাক্টলি। দেখা গিয়েছে যে বাচ্চা খাচ্ছে তার রুচি অনুযায়ী, পরিমাণ অনুযায়ী, কিন্তু হুম। মা বা মা অভিভাবক তাতে তৃপ্তি বোধ করছেন না। করছেন না, তো জি। এই ধরনের অভিযোগ আমরা প্রায়ই শুনে থাকি। এবং আমাদের যে প্রশ্নটি এসেছে মাহমুদুল হাসান শুভ, উনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে আমার মেয়ের বয়স 5.5 বছর, খেতে চায় না, বেশি খাওয়ালে বমি করে, আহ রাতে প্রায় ঘুম থেকে উঠে বমি করে, এটা কি বড় কোনো সমস্যা? এই যে আপা, এই আমরা বিষয়টি কিন্তু নিয়ে যদি আপা কিছুক্ষণ আগে বলতেন। আমরা এটা নিয়ে জি, কথা বলছিলাম যে স্টোমাকটা যখন তার ছোট থাকছে আমি তাকে এক্সেস খাবার দিলে কিন্তু সে বমি করে ফেলবে। হ্যাঁ,
এটা একটা কমন ইস্যুস আছে। আর আপনি একটু মাহমুদুল হাসান শুভ, ওনাকে আমি বলছি, আপনি একটু খেয়াল করবেন যে আপনার বাচ্চাটা প্লেফুল কিনা, বাচ্চাটা এনজয় করে খেলছে কিনা, বাচ্চাটা অ্যাক্টিভ আছে কিনা, এবং বাচ্চাটার একটা স্ট্যান্ডার্ড ওয়েটেরও একটা ব্যাপার আছে। ইউজুয়ালি 5.5 বছরে আমরা হয়তো বা তার ওজন আমরা যদি এভাবে ক্যাটাগরাইজ করি যে 1 বছরে 10 কেজি, 2 বছরে 11 কেজি, 3 বছরে 12 কেজি, 4 বছরে 13 কেজি, 5 বছরে 14 কেজি। হ্যাঁ, আপনি এভাবে একটু যদি আপনার বেবির ওয়েটটা মনিটরিং করেন, হয়তো 14 কেজি বলছি, হ্যাঁ এখন 14 কেজি যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু নয়, এর আগে পিছে 12 কেজি হলেও আমরা বলি যে না ইটস ওকে। হ্যাঁ, তো এভাবে যদি আপনি একটু ওয়েটটাকে মনিটরিং করেন, আর ওয়েটের থেকে আসলে বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চাটা অ্যাক্টিভ আছে কিনা, বাচ্চাটা প্লেফুল কিনা। হ্যাঁ, তাহলেই কিন্তু জি। আমার মনে হয় আর সমস্যার কিছু কারণ নাই, এত চিন্তার কিছু জি, নাই। ধন্যবাদ মাহমুদুল হাসান শুভ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আপা, আপনার কথার প্রসঙ্গে আপনি একটু আগেই আলোচনা করছিলেন যে উইনিং ফুড বা যে সলিড ফুড ইনটেক বাচ্চাদের ক্ষেত্রে যে ব্যাপারটি থাকে, অনেক বিশেষজ্ঞরাই বলে থাকেন যে 6 মাস বয়সের আগে যদি উইনিং ফুড বা এই ধরনের সলিড ফুড ইনটেক করা হয় তাহলে ভবিষ্যতে বাচ্চারা বিভিন্ন ধরনের সমস্যা বা রোগাক্রান্ত হয়ে পড়েন। তো আপনার হুম। কাছে আমি জানতে চাচ্ছি যে উইনিং ফুডটি একজন মা কিভাবে শুরু করবেন এবং কোন বয়স থেকে শুরু করবেন? আচ্ছা, এটা অবশ্যই আগে কিছুক্ষণ আগেই বলছিলাম যে বাচ্চার বয়স 180 দিন পূরণ হওয়ার পরে আমি 181তম দিন থেকে তাকে উইনিং ফুডটা স্টার্ট করাবো। হ্যাঁ, জি, জি। এবং উইনিং ফুড স্টার্ট করানোর মধ্যে প্রথমেই তাকে আমি লিকুইড খাবার দিব, দেন আমি সেমি সলিড দিব, দেন আমি সলিড খাবারে যাব। হ্যাঁ, এবং এক্ষেত্রে পরিমাণের যে ব্যাপারটা বলছিলাম যে বাচ্চার স্টোমাক খুব ছোট থাকে, তো সেক্ষেত্রে আমার যখন বাচ্চাটা 7 মাস থেকে 9 মাস বয়সী বাচ্চার জন্য আমি হাফ বাটি করে দুবেলা একটা সলিড ফুড রাখতে পারি। হ্যাঁ, এবং হাফ বাটি, বাটির সাইজটা কিন্তু 250 ml, সো 250 ml বাটির হাফ বাটি সলিড ফুড আমি তাকে দিনে দুবেলা দিব। এমন না জি। যে তাকে আমি সলিড ফুড, আমি খিচুড়ি রান্না করলাম, আমি তাকে সকালে একবার খিচুড়ি খাওয়াবো, দুপুরে খিচুড়ি খাওয়াবো, রাতে খিচুড়ি খাওয়াবো। আমাদের মায়েরা যে ভুলটা করে থাকেন আর কি, হ্যাঁ, যে সলিড ফুড মনে হয় বাচ্চাকে বেশি বেশি দিলে বাচ্চার হয়তো বা ওয়েটটা বাড়বে, বা তার ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে, তার মেন্টাল ডেভেলপমেন্ট ভালো হবে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট ভালো হবে। হ্যাঁ, তো এটা অবশ্যই করা যাবে না, এটার কিন্তু এক একটা নিয়ম আছে। তো আমরা 9 মাস পর্যন্ত হচ্ছে হাফ বাটি করে দুবেলা সলিড ফুড রাখবো, সাথে আমরা একটা স্ন্যাক্স আইটেম রাখতে পারি। হ্যাঁ, স্ন্যাক্স এর মধ্যে যেমন যেহেতু বাচ্চার বয়স তখন 7 মাস ক্রস করে যাচ্ছে, হ্যাঁ 7 থেকে 9 মাস, সে কিন্তু আমরা তখন তাকে অলরেডি সেমি সলিড ফুডটা তাকে আমরা ইন্ট্রোডিউস করিয়ে ফেলেছি। হ্যাঁ, সো একবেলা হয়তো আমি তাকে একটা পাকা কলা একটু চটকে দিলাম, ম্যাশ করে একটু কলা দিতে পারি, কিংবা একটু আমি লাল আলু যেটাকে আমরা বলি, হ্যাঁ মিষ্টি আলু যেটাকে বলা মিষ্টি হয়, আলু। মিষ্টি আলু, এক্স্যাক্টলি মিষ্টি আলু বলে, কোথাও কোথাও মৌ আলু বলে, মাটি আলু বলে। হ্যাঁ, তো মিষ্টি আলুটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট একদম প্যাকড নিউট্রিশন। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট বলি আমরা, ফোলেট বলি, ম্যাগনেসিয়াম বলি, মানে মাইক্রোনিউট্রিয়েন্টের একদম প্যাকড ফরম্যাটে থাকে আর কি। সো আমরা একটু একদিন হয়তো তাকে কলা দিলাম, একদিন আমরা একটু তাকে মিষ্টি আলুটাকে একটু বয়েল করে ম্যাশ করে একটু যদি তাকে ইন্ট্রোডিউস করাতে পারি। অবশ্যই চিনি ইউজ করা যাবে না, আর লবণ ইউজ করা যাবে না বাচ্চার খাবারে। হ্যাঁ, তবে অয়েলটাকে কিন্তু একটু দিতে হবে। হ্যাঁ, অনেক মারা না আবার কি হয় যে বেশি কনসাস হয়ে অয়েলটা দিতে মানে কম দেন, যে আমরা মনে হয় যে ভাবি যে অয়েল খেলে তো খুব ক্ষতি হচ্ছে, তাহলে বাচ্চাকেও ক্ষতির কারণ না করি আর কি। হ্যাঁ, এই কারণে বাচ্চার খাবারে অয়েলটা কম দিচ্ছে। তো এটা বলবো, এটা অবশ্যই করবেন না, কারণ ওর এখন গ্রোয়িং এজ, বাচ্চাটার গ্রোয়িং এজ, এবং কিছু ভাইটামিনস আছে লাইক ভাইটামিন এ, ভাইটামিন ডি, ভাইটামিন ই এবং ভাইটামিন কে। এই 4টা ভাইটামিন কিন্তু ফ্যাট সলিউবল, অর্থাৎ আমি যদি ফ্যাট না খাই, আমার খাবারে যদি ফ্যাটের পার্সেন্টেজ না থাকে, তাহলে কিন্তু এই ভাইটামিন গুলি আমার বডি অ্যাবজর্ব করতে পারবে না। হ্যাঁ, সুতরাং অবশ্যই অয়েল দিবেন, আপনি অয়েল দিয়ে খিচুড়িটা রান্না করবেন। তো 7 থেকে 9 মাস পর্যন্ত আমরা বলেছি, এবার 9 মাস থেকে 12 মাস যখন বাচ্চার বয়স হবে, সেক্ষেত্রে আমরা ওই একই হাফ বাটি করে 3 বেলা সলিড ফুডটা দিব তাকে। হ্যাঁ, তো 3 বেলা সলিড ফুড যাবে, সাথে তাকে আমি দুটা স্ন্যাক্স দিব। হয়তো মর্নিং এ আমি তাকে অরেঞ্জ জুস দিলাম, দেন আমি বিকালের দিকে তাকে হয় বানানা দিব, নয়তো মিষ্টি আলু দিব। হ্যাঁ, এরকম কিছু একটা দিব। আর এর সাথে সাথে তো এগটা অবশ্যই দিতে হবে। এগ নিয়ে যেমন আমাদের একটা কনফিউশন কাজ করে যে আমরা এগটা কিভাবে দিব, কোন ফর্মে দিব, বা টোটাল এগটা দিব কিনা। হ্যাঁ, তো এক্ষেত্রে বলবো যে অবশ্যই 1 বছর পর্যন্ত আপনি প্রথমে বাচ্চাটাকে কিন্তু 7 মাস থেকে এগটা দেওয়া স্টার্ট করবেন, এবং তাকে কিন্তু ইন্ট্রোডিউস করাবেন এগের ইয়োগটা দিয়ে। প্রথমে জি। আমরা কুসুমটা দিব, 1 বছর পার হলে দেন আমরা হোল ইয়োগটা দিব। হ্যাঁ, কারণ অনেক বাচ্চাদের কিন্তু এগের হোয়াইট পোর্শনে অ্যালার্জি থেকে থাকে আর কি, সো এটা না জি। দেওয়াটাই বেটার।
আচ্ছা, ধন্যবাদ আপা, আপনি খুব অল্প সময়ে আমাদেরকে অনেকটুকুই বুঝিয়ে দিলেন। আমরা আবার ফেসবুকের কমেন্ট বক্সে চলে যাচ্ছি। আমাদের একজন দর্শক কোশ্চেন করেছেন, শারমিন সুলতানা মুন্নি। তিনি জানতে চেয়েছেন যে আমার ছেলের বয়স 9 বছর 4 মাস, খাবার খেতে চায় না এবং বিশেষ করে মাছ সবজি খেতে চায় না। কিভাবে তাকে এই ধরনের খাবারগুলো খাওয়ানো যায় বা কি করা যায়, উনি এই বিষয়টি জানতে চেয়েছেন। আচ্ছা, মাছ সবজি খেতে চাচ্ছে না, ছেলের বয়স 9 বছর। আচ্ছা, এখন প্রথমে যে কাজটা করতে হবে, বাচ্চাকে আসলে একটু ফ্যামিলি ফুডের সাথে ইন্ট্রোডিউস করাতে হবে। আমরা যদি এরকম ভাবে নিতে পারি যে বাচ্চাটাকে আসলে সে কি একা খাচ্ছে নাকি সে ফ্যামিলির সাথে বসে খাচ্ছে। অনেক সময় দেখা যায় কি আমরা এই ভুল কাজটা করি যে বাচ্চাকে একা একা খাইয়ে দিই, হ্যাঁ, যে বাচ্চার খেতে সময় লাগবে, আচ্ছা ঠিক আছে ওকে আমি আলাদা করে খাইয়ে দিচ্ছি। তো আলাদা করে খাইয়ে দিলে ও কিন্তু তখন ভ্যারাইটি ফুডটাকে সে চিনছে না, তার প্লেটে আমি যতটুকু খাবার দিচ্ছি সে কিন্তু অতটুকুই খাচ্ছে। তারপরে আরেকটা ব্যাপার আমরা করে থাকি যে দেখা যায় যে আমরা বাচ্চার সামনে একটা ডিভাইস দিয়ে রাখছি, হ্যাঁ, একটা গ্যাজেট, ইলেকট্রনিক্স গ্যাজেট দিচ্ছি, বাচ্চাটা গ্যাজেট দেখছে, খেয়ে ফেলছে। তো দেখা যায় কি এটা আমি ওই যে 5 বছর পর্যন্ত এটা যদি আমি কন্টিনিউ করি, মানে যখন বাচ্চাকে আমি খাওয়াচ্ছি, এটা মানে মায়েদের জন্য ভীষণ রিল্যাক্সিং হয় যে আমি দিচ্ছি, বাচ্চা টপাটপ খেয়ে ফেলছে, হ্যাঁ। বাট বাচ্চাটা যখন একটু বড় হচ্ছে, যখন সে নিজে হাতে খেতে শিখবে, তখন কিন্তু সে আর এই জিনিসটা নিতে পারছে না, হ্যাঁ, সে খেতে চাচ্ছে না। সো অবশ্যই আমরা বলবো যে বাচ্চাদেরকে, হ্যাঁ, ওনার প্রশ্নে আমি পরে আসছি, যারা আমাদের ছোট বাচ্চার মারা আছেন তাদেরকে বলবো অবশ্যই বাচ্চাকে না আপনি আলাদা আলাদা করে থাকে, এবং প্লেটের মধ্যে আপনি তাকে একটা পোর্শনে মাছ দিবেন, একটা পোর্শনে সবজি দিবেন, একটা পোর্শনে ডাল রাখবেন, একটা পোর্শনে ভাত রাখবেন। এবার বাচ্চাটাকে বলবেন যে তুমি এখন কোনটা খাবে। তো দেখবেন যে এইভাবে যদি বাচ্চাটা খায়, তাহলে পরবর্তীতে আমাদের দর্শক যে প্রশ্নটা করেছেন, যে কমপ্লেনটা করেছেন যে ওনার বাচ্চা খেতে চাচ্ছেন না, এই প্রবলেমটা কিন্তু আসলে এরাইজ হবে না। আচ্ছা, এখন যেহেতু উনি করে ফেলেছেন, প্রশ্নটা করে ফেলেছেন যে মাছ খেতে চাচ্ছে না, সবজি খেতে চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? মাছটাকে আমরা একটু ভেরিয়েশন করে কুক করতে পারি, হ্যাঁ। হয়তো সে মাছটা খেতে চাচ্ছে না, মাছটাকে আমি একটু বেক করে দিতে পারি, অন্য প্রিপারেশনে মাছটাকে করা যেতে পারে, একটু কাবাব করে দেওয়া যেতে পারে, হ্যাঁ। কিংবা সবজিটা যেটা সে পছন্দ করছে না, হ্যাঁ। বাচ্চাদের কিন্তু না আরেকটা ব্যাপার আছে, ওদের সাইকোলজিটা একটু বুঝতে হয়, হ্যাঁ। যেমন আপনি যদি একটা সিম্পল একটা খাবার ওকে যদি বলেন দিস ইজ ম্যাজিক্যাল, এটা ম্যাজিক্যাল ফুড, হ্যাঁ, 9 বছরের বাচ্চা তো সে কিন্তু এইসব মানে এই ইন্সপায়ারিং কথাগুলি শুনতে সে খুব পছন্দ খুব করবে, পছন্দ হ্যাঁ, করবে। খুব পছন্দ করবে। তাকে যদি আপনি বলেন যে এটা খেলে তোমার মাসেল হবে, তুমি পাওয়ারফুল একটা বয় হবে, বা তুমি খুব পাওয়ারফুল একটা লেডি হবে, হ্যাঁ, তো দেখবেন সে কিন্তু মজা করে খেয়ে ফেলছে। এবং একটু ভ্যারিয়েশন আসলে আনতে হবে, এবং ওই যে কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড, ইন্সপায়ারিং কিছু ওয়ার্ড ইউজ করতে হবে আসলে। আরেকটা কাজ করা যেতে পারে, আপনি একটু ফ্যামিলি টাইমে বাচ্চাটার সাথে খেতে বসবেন, হ্যাঁ। এক্ষেত্রে কিন্তু আমাদের একটা রুলস আছে, আমরা 5 4 3 2 1 0 বলি, হ্যাঁ। তো 5 মিনস হচ্ছে মানে মায়েদের জন্য খুব ইজি মনে রাখা, 5 4 3 2 1 0, আমরা ব্যাকওয়ার্ডে যাচ্ছি, হ্যাঁ। তো 5 মিনস হচ্ছে আমাকে 5 পোর্শন ফ্রুটস ভেজিটেবলস রাখতে হবে। 4 মিনস হচ্ছে সপ্তাহে অ্যাটলিস্ট 4 দিন বাচ্চার সাথে বসে খেতে হবে। সপ্তাহে অ্যাটলিস্ট 4টা মিল, কারণ এখন কিন্তু আমাদের মায়েরা অনেক বিজি থাকছে, মায়েরা বিজি থাকছে, বাবারা বিজি থাকছে, হ্যাঁ। তো আমরা যে ওই যে ফ্যামিলিতে একসাথে বসে খাওয়া, ওই প্র্যাকটিসটা কিন্তু আমাদের মধ্যে এখন আর থাকছে না। তো এক্ষেত্রে আমি বলবো সপ্তাহে অ্যাটলিস্ট 4টা মিল যেন বাচ্চার সাথে বসে আমরা অল টুগেদার খাই। আচ্ছা, এরপরে আসছে থ্রি। থ্রি মিনস বাচ্চাকে অবশ্যই 3টা মিল দিতেই হবে, 3টা মিল থাকতেই হবে, হ্যাঁ। তারপরে জি। বলেছি টু। টু মিনস হচ্ছে স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম অবশ্যই আমাদের 2 ঘন্টার বেশি হওয়া যাবে না। আমাদের বাচ্চারা কিন্তু সারাদিন গ্যাজেট নিয়ে বসে থাকছে, সারাদিন ইলেকট্রনিক্স ডিভাইসে থাকছে। তো এটা কিন্তু ডাব্লিউএইচওর একদম প্রোটোকল করা যে 18 ইয়ার্স এর নিচে বাচ্চাদের স্ক্রিন টাইম অবশ্যই 2 ঘন্টার বেশি হওয়া যাবে না। আচ্ছা, এবার আসছি ওয়ান। টু পর্যন্ত কমপ্লিট করলাম আমরা। ওয়ান, ওয়ান মানে কি, বাচ্চাকে প্রতিদিন 1 ঘন্টা করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ রাখতে হবে, সেটা যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ। আপনি হয়তো বা ফুটবলে দিয়ে দিতে পারেন যে সে ফুটবল খেলছে, সে সাইক্লিং করছে, কিংবা সে রান করছে, হ্যাঁ। এরকম 1 ঘন্টার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তাকে এভরিডে রাখতেই হবে। আচ্ছা, এরপরে বলেছি জিরো। জিরো মানে কি? জিরো মানে হচ্ছে জিরো প্যাকড ফুড, মানে কোনো ধরনের প্যাকেট ফুড, কোনো ধরনের প্রসেসড ফুড, কোনো ধরনের ক্যান্ড ফুড, জিরো সুগার, জিরো সল্ট আমরা অবশ্যই বাচ্চাকে ইন্ট্রোডিউস করাবো না।
তো জি। আমরা যদি এই সিম্পল রুলটা একটু মায়েরা মাথায় রাখি, 5 4 3 2 1 0, তাহলে কিন্তু বাচ্চা অবশ্যই অবশ্যই বাচ্চা হেলদি হবে। হ্যাঁ, আর হেলদি মানে কিন্তু এই না যে বাচ্চার ওয়েটটা গেইন করবে। বাচ্চাটা আসলে মানে মানসিক ভাবে বলি, আমরা শারীরিক ভাবে বলি, সে একটা হেলদি ওয়েটে থাকবে এবং হেলদি ভাবে তার ডেভেলপমেন্টটা হবে। জি। ধন্যবাদ শবনম মুস্তফা। আপনাকে আরেকটি আহ, ও, আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে আরেকটি প্রশ্ন আমরা পেয়ে গেছি। যিনি করেছেন তিনি হচ্ছেন কাজী ফারজানা হক। তার প্রশ্নটি হচ্ছে, আমার ছেলের বয়স 4 মাস, এখন 4 মাস। সে ব্রেস্ট ফিডিং করছে এবং 6 মাস বয়স থেকেই বুকের দুধের পাশাপাশি সে আর কি কি ধরনের খাবার খাবে? আচ্ছা, আমরা অলরেডি এটা আলোচনা করে ফেলেছি আপু, হ্যাঁ। তারপরেও বলছি। হ্যাঁ, আপনি বাচ্চা যেদিন 6 মাস পূরণ হবে, হ্যাঁ 6 মাস, এখানে কিন্তু আমরা ভুল করি, বাচ্চা 6 মাসে পড়লো মানেই কিন্তু আমরা উইনিং ফুড স্টার্ট করে দিই, নো, এটা করা যাবে না। 6 মাস তার পূরণ হবে, 181তম দিন থেকে আপনি তার উইনিং ফুডটা স্টার্ট করবেন। হ্যাঁ, এবং ওটা ওই একই ব্যাপার, আপনি একটু লিকুইড দিয়ে স্টার্ট করবেন। আপনি প্রথমে তাকে একটু অরেঞ্জ জুস ইন্ট্রোডিউস করাতে পারেন, এটা আপনি 3 4 দিন কন্টিনিউ করবেন, দেখবেন তার কোনো চেঞ্জেস আসছে কিনা। এরপরে আস্তে আস্তে করে আপনি তাকে ফ্যামিলি ফুডের দিকে, হ্যাঁ, যেমন আপনি প্রথম দিকে তাকে একটু খিচুড়ি দিতে পারেন, একটু খুব সলিড করে খিচুড়ি দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা আরেকটা ভুল করি, আমরা না ব্লেন্ড করে বাচ্চাদের খাবারটাকে রেডি করে ফেলি। হ্যাঁ, তো ব্লেন্ড করলে যে ব্যাপারটা হয়, বাচ্চা কিন্তু মানে চিবানো শিখে না, মানে বাচ্চা খাবারটা যে প্রপারলি বাইট করে খেতে হয় এই জিনিসটা কিন্তু বাচ্চারা শিখছে না যদি আমরা ব্লেন্ড করে খাওয়াতে মানে খাওয়ানো স্টার্ট করি। তো এই ক্ষেত্রে অবশ্যই বলবো যে খাবারটা ব্লেন্ড করবেন না আপনি। হ্যাঁ, বাচ্চার জন্য মানে পরিমাণ মতো পানি দিয়ে আপনি একটু সেমি সলিড করে দেন, যেন তার গিলতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, আর খিচুড়ির প্রিপারেশন হচ্ছে আপনি যতটুকু চাল নেবেন ততটুকু ডাল দিবেন, সাথে আপনি 1 চামচ বা 2 চামচের মতো তেল ইউজ করবেন। আপনি একদিন মাছ ইউজ করবেন, একদিন মাংস ইউজ করবেন, মাংস মানে মুরগির মাংস, ঠিক আছে? মুরগির মাংস দেখলে আপনি 1 টুকরা মুরগির মাংস দিতে পারেন, অথবা মাছ হলে আপনি যে কোনো মাছ, আমাদের যে দেশি মাছগুলি আছে লাইক শিং, কই, মাগুর, হ্যাঁ, তারপরে পাবদা মাছ, রুই, কাতল মাছও চলবে। এই মাছগুলিকে আপনি একটা পিস দিয়ে খিচুড়ির সাথে একসাথে মিক্স করে বাচ্চাকে দিবেন। হ্যাঁ, আর সবজির মধ্যে যেটা বলবো, অবশ্যই 2টা কালারের সবজি ইউজ করবেন, একটা রেড কালার, একটা মানে একটা কালারফুল সবজি, একটা হোয়াইট কালারের সবজি। হ্যাঁ, তো কালারফুল সবজির মধ্যে যদি আমরা গাজর ধরি তাহলে গাজরটা অরেঞ্জ কালারের একটা সবজি আমি পাচ্ছি। আর এর পাশাপাশি আমি একটা হোয়াইটিশ সবজি ইউজ করব, সেটা হতে পারে পেঁপে, হতে পারে লাউ, হতে পারে পটল। হ্যাঁ, তো সবজি মিন্স আপনাকে অবশ্যই 2টা কালারের সবজি ইউজ করতে হবে। আর এর পাশাপাশি আপনি অল্টারনেটিভ ডেতে তাকে একটু শাক ইন্ট্রোডিউস করাবেন খিচুড়ির সাথেই। হ্যাঁ, সেটা পালং শাক হতে পারে, লাল শাক হতে পারে, যে কোনো শাক হতে পারে, অল্প অল্প করে আপনি এভাবে করে বাচ্চাকে খাওয়ালে আশা করা যায় যে আপনার বাচ্চাটা হেলদি হবে। ধন্যবাদ শবনম মুস্তফা। কাজী ফারজানা হক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। শবনম মুস্তফা, আপনার কাছে আবার ফিরে আসছি। আজকালকার বাবা মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু অনেক বেশি সচেতন, এবং অনেক সময় সচেতনতাটা এত বেশি থাকে যে ভালো মন্দের যে ফারাক সেটাও হয়তো অনেক সময় বুঝতে পারেন না। যেমন অনেক বাবা মা আছেন যারা বাচ্চা জন্মের কয়েক মাসের মধ্যেই গরুর দুধ দিতে শুরু করেন, বাচ্চাকে দুধ খাওয়াতে শুরু করেন। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে যে কোন বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো শুরু করা উচিত? আসলে এটা 2 বছর পর থেকে দিলে খুব ভালো হয়, ঠিক আছে? বাচ্চা 2 বছর পর্যন্ত তো ব্রেস্ট ফিড, 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড, 6 মাসের পর থেকে আমরা তাকে সম্পূরক খাবার দেওয়া শুরু করছি, কিন্তু সে ব্রেস্ট ফিড কিন্তু কন্টিনিউ করবে আপ টু 2 ইয়ার্স। হ্যাঁ, 2 ইয়ার্স এর পর থেকে তাকে গরুর দুধটা আসলে ইন্ট্রোডিউস করাতে হবে। জি, ধন্যবাদ। এখন আরেকটু আলোচনা করব খুব সমসাময়িক একটি সমস্যা নিয়ে, যেটি শিশুদের স্থূলতা বা শিশুদের ওজনাধিক্য, যেটা উন্নত বিশ্বে এই সমস্যাটি অনেক প্রকট, আমাদের এখনো এত প্রকট হয়নি, তবে মাঝে মাঝেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তো এই যে শিশুদের না, আমাদের স্থূলতা কিন্তু বা আসলে আপা প্যান্ডেমিকে কিন্তু সবারই ওজনটা গেইন করে সবাই, ফেলছে, হ্যাঁ, কারণ বাসায় সবাই, বসে থেকে হ্যাঁ, আসলে ঘরবন্দি বন্দী হয়ে আছে হয়েছিল। আর কি। হ্যাঁ, হ্যাঁ। জি। এই যে বর্তমানে যে শিশুদের এই যে স্থূলতা বা যে তাদের ওজন আধিক্য, এটা কিন্তু বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক জটিলতাও তৈরি করছে। তো এক্স্যাক্টলি। এই বিষয়টি নিয়ে যদি একটু জানান আমার দর্শকদেরকে। আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা, যে প্যান্ডেমিকে কিন্তু সবারই আসলে ওজনটা বেড়ে গেছে। রিসেন্ট একটা স্টাডি কিন্তু বলছে যে প্যান্ডেমিকে প্রায় 15 থেকে 20% বাচ্চাদের কিন্তু ওজন বেড়ে গেছে। হ্যাঁ, এবং আমরাও কিন্তু রেগুলার পেশেন্ট পাচ্ছি যে ওজন বেড়ে গেছে। কি হয়েছে, স্কুল কলেজ বন্ধ, স্কুলে থাকলে বাচ্চাদের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হতো বা কিছু, তো এখন যেহেতু স্কুল অফ হয়ে গেছে,
আর একটা ব্যাপার আছে যে আগে কিন্তু স্কুলে যেতে হলে বাচ্চাটাকে সকাল 7টায় স্কুল যেতে হবে, মানে তাকে আরো সকালে উঠতে হতো। হ্যাঁ, তো এখন কিন্তু বাচ্চাদের ওই ওঠার তাগিদটা নাই, মা বাবারাও একটু রিল্যাক্সে আছে যে আচ্ছা ঠিক আছে বাচ্চাটা ঘুমাচ্ছে একটু ঘুমাক। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কোনো রুটিন নাই আসলে বাচ্চাদের। তো এক্ষেত্রে বলবো যে একটু রুটিন লাইফে আসতে হবে, কারণ আমরা তো অলরেডি নিউ নর্মালে চলে গেছি, নিউ নর্মালে আমরা ঢুকেছি। হ্যাঁ, তো এখনই যদি আমি বাচ্চাটাকে কন্ট্রোলের মধ্যে না নিয়ে আসি, তাহলে কিন্তু পরবর্তীতে তার অনেক ধরনের কমপ্লিকেসি চলে আসবে। সে দেখা যাবে যে হয়তো স্কুল যখন তার পুরোপুরি ওপেন হয়ে যাবে, সে কিন্তু স্কুলে কনসেন্ট্রেট করতে পারবে না, স্কুলে যেতে চাইবে না। এটা একটা ইস্যুস আছে। আরেকটা ব্যাপার যেটা বলছিলেন যে কি ধরনের কনসিকুয়েন্সেস ফেস করছি আমরা ওজন বৃদ্ধির কারণে। হ্যাঁ, ওজন বৃদ্ধির কারণে তো বাচ্চাদের প্রথমেই যেটা আসে যে আহ দেখবেন যে মায়েরা, আপনি একটু হেলদি বাচ্চা দেখলে আপা খেয়াল করবেন যে ঘাড় কালো হয়ে গেছে। মায়েরা হুম। এসে কিন্তু কমপ্লেন করছে যে আমার বাচ্চার ঘাড় কালো হয়ে গেছে, কনুইয়ের এই পোর্শনটা কালো হয়ে গেছে। এটার কারণ কিন্তু ওখানে এক্সেস ফ্যাট ডিপোজিট হয়ে গেছে। হ্যাঁ, যার ফলে কিন্তু জায়গাগুলি কালো হয়ে যাচ্ছে। তো এটা বাচ্চাটার জন্য কিন্তু একটা সামাজিক বিড়ম্বনার শিকার আর কি বাচ্চাটা হচ্ছে। এছাড়া যদি আমরা একটু মেডিকেল টার্মের দিকে যাই, তাহলে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করার চান্সেস অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে হয়তো বা বাচ্চাটা স্কুলে বন্ধুদের সাথে মিশতে যাচ্ছে, তাকে কিন্তু সবাই একটু বুলিং করছে। কিংবা সে হয়তো বা স্কুলে যে অ্যাক্টিভ স্পোর্টস গুলি আছে, স্পোর্টস গুলিতে সে পার্টিসিপেট করতে পারছে না। তখন কিন্তু স্বাভাবিকভাবে, কারণ ও তো ছোট মানুষ, ও তো বুঝতে পারছে না যে আমাকে কেন এরকম করা হচ্ছে, হ্যাঁ, বা আমি কেন পারছি না, আমার বন্ধুরা খেলতে পারছে আমি কেন খেলতে পারছি না। তো তখন কিন্তু বাচ্চাটা খুব স্বাভাবিকভাবে একটু মেন্টাল ডিস্ট্রেসে চলে যায় আর কি। তো এক্ষেত্রে বাবা মাকে বলবো অবশ্যই আমরা ওজনের দিকে গুরুত্ব না দিয়ে বাচ্চাটা যেন হেলদি থাকে, হেলদি যে ওজনটা আছে হোক তার থেকে যদি একটু কমও হয়। অনেক সময় দেখা যায় কি হেলদি যে আমাদের একটা গাইডলাইন আছে, সিটিসির যে গাইডলাইন আছে, ওই গাইডলাইন থেকে 1 কেজি বা 2 কেজি বাচ্চার ওজন কম থাকলেও কিন্তু মায়েরা ওয়ারিড হয়ে যাচ্ছে যে কেন ওরিড হয়ে বাচ্চার যায়। ওজন কম, তাহলে আমরা কি করতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলবো একটু কম ওজন থাকলেও কিন্তু ভয়ের কিছু নাই, কিন্তু এক্সেস ওজন বা ওভারওয়েট যেটা, এটার কনসিকুয়েন্সেস গুলি কিন্তু আসলে খুব খারাপ, খুব খারাপ। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, যেটা হচ্ছে যে উচ্চতা এবং বয়সের সাথে তো ওজনের একটি সম্পর্ক রয়েছে। তো বড়দের ক্ষেত্রে আইডিয়াল ওয়েট কিরকম হওয়া উচিত বা কত হওয়া উচিত, আহ, আচ্ছা, সেটা কি বড়দের ক্ষেত্রে যেটা বলছেন, বড়দের ক্ষেত্রে হলে তো আমরা ইজিলি বিএমআই দিয়ে ক্যাটাগরাইজ করে ফেলতে পারি। করতে পারবো? বিএমআই মিনস হচ্ছে হ্যাঁ আমাদের হাইট ওয়েট আর সাথে একটা কোফ্যাক্টর অ্যাড করলে কিন্তু আমরা ইজিলি বিএমআই বের করে ফেলতে পারছি, এটা 18 বছরের উপরে যারা থাকছে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা নর্মাল ধরে থাকি 24.9 থেকে, মানে 18.9 টু 24.9 হচ্ছে আমরা নর্মাল বলছি আর কি। 18.5 টু 24.9 এটা আমাদের নর্মাল বিএমআই আর কি। যদি কারো হাইট ওয়েট এবং বিএমআইটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তখন আমরা তাকে নর্মাল বলতে পারছি। এখন যার একটু বেড়ে গেছে, 24 থেকে বেড়ে গেল, হ্যাঁ, আপ টু 26 আমরা বলছি এটা ওভারওয়েট। 26 ক্রস করলেই কিন্তু আমরা তখন তাকে ওবেসিটি ক্যাটাগরিতে ফেলে দিচ্ছি। হ্যাঁ, এখন একটা বিষয় আছে যে হয়তোবা আমি আসলে এত, কোনো পেশেন্ট হয়তোবা প্রশ্ন করতে পারে যে আমি তো এত ক্যালকুলেট করে বিএমআই মাপতে পারবো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি ইজি বুঝবো কিভাবে? ইজি বোঝার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আপনার ওয়েস্ট সারকামফারেন্স, মানে কোমরটা যখন পুরুষের ক্ষেত্রে 40-এর বেশি হয়ে যাচ্ছে, মানে কিন্তু উনি মারাত্মক ঝুঁকির মধ্যে আছেন। আর মহিলাদের ক্ষেত্রে 35-এর বেশি হওয়া মানে কিন্তু ওয়েস্ট সারকামফারেন্স যেটাকে আমরা বলছি, কোমরটা 35-এর বেশি হলে কিন্তু উনিও, মানে ফিমেলদের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির মধ্যে আছেন। সেক্ষেত্রে বুঝেই নিতে হবে যিনি ওবেসিটিতে ভুগছেন, ওনাকে এখন ওয়েট কমানোর জন্য বা ওয়েট রিডাকশনের জন্য একজন এক্সপার্টের কাছে যেতে হবে। জি, ধন্যবাদ। আর এখন একটু জি। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বিএমআই এর সাথে সাথে আমরা পার্সেন্টাইল কাউন্ট করি আর কি। হ্যাঁ, যে কত পার্সেন্টাইলে বাচ্চাটা আছে, 5 টু 85, 85th পার্সেন্টাইল পর্যন্ত এটাকে নর্মাল ধরা হয়। 95th পার্সেন্টাইল ক্রস করলেই কিন্তু আমরা সেটাকে রিস্ক জোন বা ডেঞ্জার জোন কাউন্ট করে থাকি আসলে। ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে এই ব্যাপারটিকে বুঝিয়ে দিলেন। অনেক গুরুত্বপূর্ণ এবং নতুন ইনফরমেশনও আমরা পেলাম আপনার কাছ থেকে। আরেকটি জিনিস জানতে চাবো, যেটি 40 বছর এজ, যেটা 40 বছর পরে যাদের এজ থাকে, এদের কিন্তু ওজন কমানোটা একটা চ্যালেঞ্জের মুখে চলে আসে। এগুলা বিভিন্ন কারণও হতে পারে, যেমন মহিলাদের ক্ষেত্রে হরমোনাল কিছু চেঞ্জের জন্য হতে পারে। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে 40-এর পরে ওজন নিয়ন্ত্রণ আমরা কিভাবে করতে পারি?
আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপা, কারণ আমরা ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু পাচ্ছি আপ টু 40, কিংবা যারা হেডিং টু 40। হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি আমরা সবাই একটু কনসার্ন হয়ে গিয়েছি যে আই এম হেডিং 40, দ্যাট মিনস আমাকে কিন্তু ওয়েটটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে রাখতে হবে আর কি। হ্যাঁ, তো এক্ষেত্রে প্রথমে যে ভুলটা আমরা করে থাকি, আমরা না ওই কিছু শর্টকাট ওয়েতে চলে যাই। হ্যাঁ, এখন তো ইউটিউবে নানান ধরনের ডায়েট আছে, নানান ধরনের ম্যাজিক ডায়েট আছে, এটা আছে সেটা আছে। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা যখনই শুরু করি হয়তো আমার ওজনটা কমে যায়। হ্যাঁ, বাট কি হয়, হেয়ার ফল স্টার্ট হয়, আমার স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, 40 ইয়ার্স এর স্কিনে, হ্যাঁ 40 ইয়ার্স তো নর্মালি এজিং এর সাথে সাথে স্কিনটা একটু রাফ হবে বা কিছু আসবে, কিন্তু যদি আমি প্রপার ব্যালেন্স ডায়েট করি, আমি যদি এভরিডে মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং প্রপারলি যদি আমি ওয়াটারটা ইনটেক করি, আমার কিন্তু অবশ্যই স্কিনে কোনো ব্যাড ইফেক্ট আসবে না। তো আমরা যখনই ওই যে ম্যাজিক ডায়েটের আশ্রয় নিচ্ছি, কিংবা বিভিন্ন টাইপের ডায়েট আসলে আছে, আমি মেনশন করতে চাচ্ছি না, ইউটিউব ঘাটলেই আমাদের কিন্তু ক্লায়েন্টরা পেয়ে যাচ্ছে। তো এই ডায়েট গুলি মেনটেন করার ফলেই কিন্তু এই প্রবলেম গুলি অ্যারাইজ করছে। সো আমার দর্শকদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই ধরনের কোনো ম্যাজিক ডায়েট ফলো করবেন না। আপনার ধারে কাছে কিন্তু অবশ্যই আপনি একটু খুঁজলে কিন্তু যে কোনো একজন নিউট্রিশনিস্টকে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এখন কিন্তু মানে নিউট্রিশনিস্ট মানে একটু খুঁজলেই আসলে পাওয়া যায়, কিন্তু আপনি যে এরিয়াতেই আছেন না কেন ওখানে কিন্তু আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি একজন এক্সপার্টের আন্ডারে থেকে ওয়েটটাকে কন্ট্রোল করতে ট্রাই করবেন। হ্যাঁ, আর আর এক্ষেত্রে আমার দর্শকদের জন্য আমি ছোট করে বলতে পারি যে জি। হ্যাঁ, 40-এর পরে কিন্তু আমাদের বডিতে অনেক ধরনের চেঞ্জেস আসছে। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে আপা আপনি অলরেডি মেনশন করেছেন যে হরমোনাল একটা ব্যাপার থাকছে। এছাড়া কি হয়, মাসেলের কিছু চেঞ্জেস আসছে। তো মাসেল চেঞ্জেস হওয়া মানে কিন্তু মাসেল যার বডিতে কম থাকবে তার কিন্তু মেটাবলিজম মানে ফ্যাট বার্নের রেটটা তখন কমে যাচ্ছে। এছাড়া আরেকটা ব্যাপার থাকে যে 40-এর আগে না আমরা অনেক বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পছন্দ করি। হ্যাঁ, আমরা জিম করছি, আমরা যোগা করছি, আমরা অনেক ধরনের রিল্যাক্সিং এক্সারসাইজ করছি কিংবা হাঁটছি। বাট যেই 40 মনে হচ্ছে আমি 40-তে চলে আসছি, আচ্ছা থাক অনেক করেছি আর করবো না, এই একটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে কাজ করে। হ্যাঁ, তো এটা অবশ্যই না, একটু ডিমোটিভেটেড হওয়া যাবে না কোনো মতে, আমাদেরকে ফুল মোটিভেশনে থাকতে হবে। আর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা বলবো, যে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট রিচ খাবার খেতে হবে, ডায়েটারি ফাইবারের পরিমাণটা অবশ্যই বাড়াতে হবে, কারণ আমাদের কিন্তু অলরেডি রিকমেন্ডেড ডায়েটারি ফাইবার কিন্তু এভরিডে 38 গ্রামের মতো ফাইবার কিন্তু আমাকে রাখতেই হবে আমার ব্যালেন্স ডায়েটে। হ্যাঁ, তো ফাইবার পোর্শনটা কিন্তু আপনারা ইজিলি ফ্রুটস ভেজিটেবলস দিয়ে আমরা মিট করতে পারছি। আর হরমোনাল যে ব্যাপারটা থাকে, হ্যাঁ হরমোনাল কিছু চেঞ্জেস আসছে, সেক্ষেত্রে কিন্তু কিছু ফাইটো হরমোন থাকে কিন্তু আমাদের মানে প্ল্যান্ট থেকে কিন্তু আমরা ওই হরমোনগুলি পেয়ে থাকি। তো ওই হরমোন রিচ খাবারগুলি যখনই আমরা খাচ্ছি, অটোমেটিক্যালি কিন্তু আমাদের হরমোনাল ব্যালেন্সটা ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমরা মানে এভরিডে পেশেন্ট পাই আপা যে সব বলবেন সব মানবো, দুধ চা ছাড়বো না। ঠিক আছে, যে দুধ চা ছাড়তে গেলে মনে হয় যদি তাদের একটা সাইকোলজিক্যাল বিশাল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি কিছু একটা চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম কেঁদে ফেলে, মানে মুখটা এরকম করে ফেলে যে একদম কান্না করে ফেলবে পেশেন্ট। হ্যাঁ, বলবে আপা সব ছাড়বো, দুধ চা ছাড়া যাবে না, দুধ চা ছাড়লে আমার মাথা ব্যথা করে, দুধ চা ছাড়লে আমি এনার্জি পাই না। হ্যাঁ, তো এক্ষেত্রে বলবো অবশ্যই অবশ্যই দুধ চাটা ছাড়তে হবে, কারণ দুধ চাতে কিন্তু অনেক ধরনের মানে চা বা কফিতে কিন্তু আসলে কেফিন থাকছে, আর দুধে যে প্রোটিনটা থাকে আমরা বলি সুগার, কেজিন। তো যখন, হ্যাঁ এক্স্যাক্টলি, সুগারের একটা ইস্যুস তো সুগারটা আছেই। যদি সুগার নাও খায়, যে আমি অনেক পেশেন্ট এসে বলে কি আমি চিনি ছাড়া খাই। হ্যাঁ, চালাতে। তো চিনি ছাড়া খেলেও কি হচ্ছে, উনি কিন্তু কেফিন কেজিন মিক্স আপ করে খাচ্ছে। এখন কেফিন কেজিন যখনই মিক্স আপ হয়ে যাচ্ছে, আমি ওটা খাচ্ছি, আমার ডাইজেশন ওকে হচ্ছে, আমার মেটাবলিজম ওকে হচ্ছে, বাট আফটার মেটাবলিজম কিন্তু ওটা বডির মধ্যে গিয়ে কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি করে ফেলছে। এখন এই যে কার্সিনোজেনিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, এটা কিন্তু পরবর্তীতে আমাকে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স করে ফেলছে। এখন কিন্তু আমাদের মানে মেয়েদের জন্য কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম খুব কমন একটা খুব ইস্যু। কমন হ্যাঁ, একটি ইস্যু। খুব কমন একটা ইস্যু। তো এই ব্যাপারগুলি আসলে আমাদের একটু মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার আছে যে মানে দুধ চা খেলে কিন্তু আমাদের বোন মিনারেল ডেন্সিটি কমে যাচ্ছে। তো 40-এর পর থেকে আমাদের যে হাড় ক্ষয়ের একটা প্রবণতা শুরু হয়, এটা কিন্তু আমি আগে ঘটিয়ে রাখছি, মানে 30 বছর বা 20 বছর 25 বছর থেকে আমি যখনই দুধ চা খাচ্ছি, আমার কিন্তু একটু একটু করে বোন মিনারেল ডেন্সিটি কমে যেতে শুরু করছে। কমে তো যাচ্ছে। 40-এর পর গিয়ে কিন্তু ওটা আরো প্রকট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনারা একটু হেলদি খাবারে স্ট্রিক্ট থাকবেন, লাইক দুধ চা খাওয়া যাবে না, কোনো ক্যান্ড ফুড খাবেন না, এক্সেস সুগার বা সল্টি ফুডটা একটু অ্যাভয়েড করবেন, জি, আর একটু ধন্যবাদ। রিল্যাক্সিং এক্সারসাইজ জি। করতে ট্রাই করবেন। হ্যাঁ, যোগা করা যেতে পারে, কিংবা যোগা না হলেও নর্মালি একটু হাঁটলে, যদি আমি হাফ অ্যান আওয়ার হাঁটি
যখনই আমার বডি সোয়েট করবে অটোমেটিক্যালি কিন্তু আমার হরমোনাল যে চেঞ্জেস গুলি আসতে শুরু করে সেগুলি কিন্তু আমি অনেকাংশে প্রিভেন্ট করতে পারবো। জি, ধন্যবাদ শাবনাম মোস্তফা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং খুব অল্প সময়ে আপনি আমাদেরকে অনেক গুছিয়ে বলেছেন যে শিশু পুষ্টি সম্পর্কে এবং ওজন নিয়ন্ত্রণ সম্পর্কে। অনেক নতুন নতুন তথ্য আমরা পেয়ে গেছি আজকে আপনার কাছ থেকে। আমার ধারণা আমার দর্শক যারা আমার সাথে আজকে ছিলেন তারা অনেক বেশি উপকৃত হবেন। ধন্যবাদ শাবনাম মোস্তফা। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। হেলথ টিভি বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নতুন মা বাবা হিসাবে আপনি আপনার সন্তানকে সেরা জিনিসটি দিতে চাবেন, এটি খুব স্বাভাবিক। যদি সেটি খাবারের বেলায় হয়ে থাকে তাহলে সব শিশুদের জন্য সেরা খাবার বলে কিন্তু কিছুই নেই। আপনার শিশু যে ধরনের খাবার ডাইজেস্ট করতে পারে সেটি তার উপযুক্ত খাবার এবং সেটি তার জন্য সেরা খাবার। সুপ্রিয় দর্শক, হেলথ টিভির এই স্বাস্থ্য বিষয়ক সরাসরি আলোচনা অনুষ্ঠান হেলথ টিভি স্বাস্থ্য কথা আজ এই পর্যন্তই। পরের সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।